Hello, we were learning about phase equilibria, and today we are going to discuss about degrees of freedom and derivation of the phase rule. Yes, you are learning the phase equilibria, and in our previous lecture we discussed about the basic terminology that comprises within the phase rule. We learned about the component, we learned about the phase, and we also learned about this initial diagram. This diagram represents system surrounding and boundary. Today I am also going to repeat the same thing as the previous lecture regarding this picture. This is the system is that part of universe which is under study. Rest of the universe excluding the system is surrounding, and the real or imaginary boundary separates the system from the surroundings. According to the phase rule, there were mainly three different elements, and they were degrees of freedom, component, phase. We learned about component and phase. Today we are going to learn about degrees of freedom. In our previous lecture, we told that degrees of freedom depicts the ability of the modifier to change one phase to another phase, or the point which the modifier can change during the conversion from one phase to another phase. In a single word, we can say that if we want to change one phase from its initial state to another phase, then we have to modify the temperature, pressure, and concentration. And degrees of freedom provides us the information that which of these three components can be changed independently for the conversion of one phase to another phase. তো ডিগ্রিজ অফ ফ্রিডম নিয়ে আমরা কথা বলেছিলাম যে ফেজ রুলের যে উপকারিতা বা ফেজ রুল যে সমস্ত বিষয়গুলো নিয়ে ডিল করে তার ভিতরে একটা ছিল ডিগ্রিজ অফ ফ্রিডম। ডিগ্রিজ অফ ফ্রিডম ছিল হলো মানে এমনিতেই ফেজ রুলের ব্যবহারের ভিতরে ছিল যে ফেজ রুলের দ্বারা আমরা জানতে পারি যে টেম্পারেচার, প্রেসার, কনসেন্ট্রেশনের ইনফ্লুয়েন্সটা কেমন একটা ফেজের ইকুইলিব্রিয়ার উপরে। আরো জানতে পারি যে ডিগ্রিজ অফ ফ্রিডম কিভাবে বের করা যায়। তো ডিগ্রিজ অফ ফ্রিডম বের করার জন্য আমাদের যে ফেজ রুলের ইকুয়েশন ছিল, সেই ফেজ রুল ইকুয়েশন থেকে আমরা যে সূত্রটা পেয়েছিলাম, সেই সূত্রটা ছিল হচ্ছে F is equal to C minus P plus 2। এটা ছিল হচ্ছে ফেজ রুলের ডিগ্রিজ অফ ফ্রিডম বের করার সূত্র। তো ডিগ্রিজ অফ ফ্রিডম কি ছিল, যে একটা ফেজ থেকে অন্য একটা ফেজে যদি আমরা কনভার্ট করতে পারি বা কনভার্ট করতে চাই, তাহলে আমাদের স্বাধীনতা কতটুকু আছে। কিসের সাপেক্ষে স্বাধীনতা? যে টেম্পারেচার, প্রেসার এবং কনসেন্ট্রেশনের সাপেক্ষে স্বাধীনতা। যে আমি পানিকে বরফ করতে চাই বা বরফকে পানি করতে চাই, তো সেখানে টেম্পারেচার, প্রেসার, কনসেন্ট্রেশন কে আমি আমার স্বাধীনভাবে কোনটাকে বা কয়টাকে বা এক বা একাধিকটাকে স্বাধীনভাবে পরিবর্তন করতে পারবো কিনা আমার ইচ্ছা মতো। এইটা হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম দিয়ে জানা যায়। ধরুন আমরা বলেছিলাম যে আপনি চাচ্ছেন যে রুম টেম্পারেচারে পানি যেন ফুটুক, আর আপনি এটা চাইলেই তো পানি রুম টেম্পারেচারে ফুটবে না। রুম টেম্পারেচারে পানিকে ফুটাইতে হলে আপনার প্রেসারকে কমাইতে হবে। আপনি চাচ্ছেন 1 atmospheric প্রেসারে পানি ফুটবে, তো সেজন্য আপনাকে টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে নিয়ে যেতে হবে। আপনি ইচ্ছা মতো যেকোনো একটা ধরতে পারেন, হয় টেম্পারেচার না হয় প্রেসার। পানির ফুটানোর ক্ষেত্রে হয় টেম্পারেচার কিংবা প্রেসার, যেকোনো একটাকে আপনি ইচ্ছা মতো ধরতে পারেন, আর একটা অটোমেটিক্যালি ফিক্সড হয়ে যায়। এই যে আপনার স্বাধীনতা তাহলে কয়টা হলো? স্বাধীনতা হলো একটা। তো এটাই হলো আপনার ডিগ্রি অফ ফ্রিডম। পানিকে যদি বরফ বানাতে চান, তাহলে আপনাকে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের নিচে আসতে হবে। এখানে আপনার কোনো স্বাধীনতা আমরা দেখতে পাচ্ছি না। তাহলে এখানে আপনার কোনো ডিগ্রি অফ ফ্রিডম নাই। আপনি যদি আপনি যদি খুব ভালো মডেলের একটা কম্পিউটার নিতে চান, তাহলে ওই মডেলের যে কনফিগারেশন আপনি চাচ্ছেন, সেই কনফিগারেশনের জন্য যেরকম টাকা আপনাকে পরিশোধ করার কথা, ঐরকম টাকা আপনাকে পরিশোধ করতে হবে। তো এটা হচ্ছে আপনার কন্ডিশন। এখানে স্বাধীনতা নাই যে আমি গেলাম আর নিয়ে চলে আসলাম। স্বাধীনতা না। ফ্রি না। তো ফ্রিডম হলো স্বাধীনতা, যে আপনার হয়তো কম্পিউটার আপনি ফ্রিও পাইতে পারেন।
বাট ফিজিক্সের ক্ষেত্রে আপনি ফ্রি টেম্পারেচার প্রেশার কি ইচ্ছামত চেঞ্জ করে বা না চেঞ্জ করে ফ্রি বরফ পেয়ে যাবেন। এটা নরমালি ঘটে না। এটা মিরাকল বলা হয়। এটা অবাস্তব জিনিস যেটা নরমালি ঘটে না সেটাকে আমরা মিরাকল বলি। অলৌকিক কোনো বিষয়ে ঘটতে পারে। তাহলে ডিগ্রিস অফ ফ্রিডম দিয়ে আমি জানতে পারবো যে ফেজকে চেঞ্জ করতে পারি কিনা। এটা হচ্ছে মোটা কথা। মোটা কথা মানে হচ্ছে মূল কথা। যেহেতু আমরা এই চ্যাপ্টারের নাম বলেছি ফেজ ইকুইলিব্রিয়া, তাহলে ডিগ্রিস অফ ফ্রিডম আমাদেরকে আসলে জানিয়ে দেবে যে ২ টা ফেজ যদি পাশাপাশি থাকে, তাহলে সেই ২ টা ফেজের পাশাপাশি থাকা অবস্থায় তাদের যে ইকুইলিব্রিয়া কাজ করে, মনে করেন এটা একটা ফেজ আর এটা আরেকটা ফেজ। তো এই ২ টা ফেজ তারা পাশাপাশি বিদ্যমান আছে। এটা আরেকটা ফেজ। এই ২ টা ফেজের ভিতরে ইকুইলিব্রিয়া বিদ্যমান। তো এই যে ২ টা ফেজের মধ্যে ইকুইলিব্রিয়া বিদ্যমান, এই ইকুইলিব্রিয়াটা মেইনটেইন করার জন্য মেইনটেইন করার জন্য বা এই ইকুইলিব্রিয়ার বিভিন্ন পয়েন্টে আমাদের স্বাধীনতা কেমন আছে? মানে এই ২ টা ফেজকে পাশাপাশি রাখতে হলে রাখতে চাইলে আমাদের কি ধরনের টেম্পারেচার, প্রেশার, কনসেনট্রেশন এর ভ্যালু লাগবে অথবা এই ফেজের বিভিন্ন পয়েন্টে টেম্পারেচার, প্রেশার এর ভ্যালুটা কেমন হতে পারে সেটা আমরা জানতে পারি। বিভিন্ন পয়েন্টের ভ্যালু জানতে পারি এবং পাশাপাশি রাখার জন্য কিরকম স্বাধীনতা পাবো সেটাও জানতে পারি। আমি চাচ্ছি ২ টা ফেজ পাশাপাশি থাকুক। আমার চাওয়াটা বাস্তবায়িত হবে তখনই যখন একটা নির্দিষ্ট টেম্পারেচার এবং প্রেশারে এই ২ টা ফেজ পাশাপাশি থাকবে এবং সেই টেম্পারেচার এবং প্রেশার যেটা যে নির্দিষ্ট টেম্পারেচার প্রেশার এরা পাশাপাশি থাকবে। সেই টেম্পারেচার প্রেশারকে আমি আলাদাভাবে নির্ধারণ করে দিলেও এরা পাশাপাশি থাকবে? নাকি যেকোনো একটাকে নির্ধারণ করে দিলে আরেকটা অটোমেটিক্যালি ফিক্সড হয়ে যাবে এবং সে অটোমেটিক ভ্যালুটা আমি মেইনটেইন করতে পারলেই থাকবে। যেমন আমরা এর আগে দেখেছিলাম যে পানির বাষ্প এবং বরফ ৩ টা একত্রে ছিল ২৭৩.১৬ কেলভিন টেম্পারেচার এবং 0.00 সামথিং ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। এই যে একটা খুব টেম্পারেচারের একটা খুব স্পেসিফিক ভ্যালু, প্রেশারের একটা স্পেসিফিক ভ্যালু, সেই ভ্যালুটা মেইনটেইন করেছিল বলেই ৩ টা ফেজ পাশাপাশি ছিল। তো এইটাই হচ্ছে তার ডিগ্রি অফ ফ্রিডম। ওখানে ডিগ্রি অফ ফ্রিডম বলতে কিছুই নাই। কারণ ৩ টা ফেজকে পাশাপাশি রাখতে হলে ওই টেম্পারেচারের প্রেশারে যেতে হবে। এরকম এই ২ টা ফেজকে পাশাপাশি রাখতে হলে আমার স্বাধীনতা কি আছে? টেম্পারেচার প্রেশারের সাপেক্ষে। সেটা আমি ডিগ্রি অফ ফ্রিডম থেকে জানতে পারি। আবার এই যে এই ফেজের যে এরিয়া, এই এরিয়াতে ডিগ্রি অফ ফ্রিডম কেমন? মানে এই এরিয়াটার বিভিন্ন পয়েন্টে এ এর এর যে ফেজের যে অবস্থা, মানে লাল রঙের যে অবস্থা, সেটার অবস্থা কেমন সেটা আমরা ডিগ্রি অফ ফ্রিডম দিয়ে জানতে পারি। তো এটা আমরা ভালোভাবে বুঝতে পারবো আমরা ফেজ ডায়াগ্রাম দেখার সময়। আপাতত আমাদের এতটুকু বুঝলেই হবে যে ডিগ্রি অফ ফ্রিডম হলো এমন একটা আ ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে এমন একটা নির্দেশক। সেই নির্দেশকের মাধ্যমে আমরা জানতে পারবো যে ২ টা ফেজ ইকুইলিব্রিয়ায় থাকার কন্ডিশন গুলার ভিতরে আমি কোন কন্ডিশন গুলাকে স্বাধীনভাবে চেঞ্জ করতে পারবো, আদৌ পারবো কিনা। তাহলে এটা আমাদের ডিগ্রি অফ ফ্রিডম বলে দেবে। তাহলে ডিগ্রি অফ ফ্রিডম এর ডেফিনিশন কি? Degree of freedom is defined as the least number of variable factors, for example, temperature, pressure, and concentration, which must be specified so that the remaining variables are fixed automatically and the system is completely defined. The degree of freedom হচ্ছে সেই সমস্ত ভেরিয়েবল ফ্যাক্টর, চলক, চলকগুলো কয়টা? ৩ টা। কি সেটা? কনসেন্ট্রেশন, প্রেশার এবং টেম্পারেচার। which must be specified যেগুলোকে অবশ্যই আমাদের আগে থেকে একটা নির্দিষ্ট টেম্পারেচার, প্রেশার এবং কনসেনট্রেশন এর ভ্যালুকে আগে থেকে অবশ্যই ঠিক করে নিতে হবে। মাস্ট বি স্পেসিফাইড। কেন স্পেসিফাই করব? সো দ্যাট যাতে দ্যা রিমেইনিং ভেরিয়েবলস আর ফিক্সড অটোমেটিক্যালি এবং বাকি যত ভেরিয়েবল আছে সেগুলো আগে থেকে আ এই ভেরিয়েবল ৩ টা আগে থেকে ফিক্স করে দিলে বাকি যতগুলো ভেরিয়েবল আছে সেগুলো পরবর্তীতে অটোমেটিক্যালি ফিক্সড হয়ে যায়। অ্যান্ড দ্যা সিস্টেম ইস কমপ্লিটলি ডিফাইন্ড এবং পুরা সিস্টেমটাকে আমরা সুন্দর করে ডিফাইন করতে পারি। আচ্ছা, এটাকে আমরা বোঝার জন্য একটা উদাহরণ দেই। যেমন ধরেন আমি যদি বলি যে 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, এত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এবং এর সাথে আমার আছে 1 অ্যাটমসফেরিক প্রেশার। তো আমি এখানে প্রেশার এবং টেম্পারেচারকে ফিক্স করে ফেললাম। এখন প্রশ্ন হলো যে এই টেম্পারেচার এবং এই প্রেশারে what will be the condition of what will be the condition of water? Condition of water. তো উত্তর হলো যে 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এবং 1 অ্যাটমসফেরিক প্রেশারে ওয়াটারের কন্ডিশন কি? ওয়াটার উইল বি বয়েলিং। উত্তর হচ্ছে বয়েলিং। তো এই ওয়াটারের যে ফেজ হবে সেটা হচ্ছে বয়েলিং অর্থাৎ ভেপার ফেজে থাকবে। এটা কিন্তু আমাকে আর বাকি কথা বলে দেয়া লাগে নাই। যে ভেপার ফেজে থাকলে তার অণুগুলোর ভিতরে অনেক দূরত্ব থাকে, ভ্যান ডের ওয়ালস ফোর্স কম কাজ করে, তাদের অনেক ভলিউম হয়।
ইত্যাদি, ইত্যাদি এগুলো আমার বলা লাগতেছে না। আমি যদি ২ টা জিনিস এখানে ফিক্স করে দিই, একটা হচ্ছে টেম্পারেচার, একটা হচ্ছে প্রেশার, বাকিগুলো অটোমেটিক্যালি ফিক্স হচ্ছে। পানির ক্ষেত্রে যেহেতু কনসেনট্রেশন এর কোনো ভ্যালু নাই, তাহলে আমি যে প্রেশারটা ঠিক করে দিছি এবং টেম্পারেচার ঠিক করে দিছি। এই ২ টা জিনিস ঠিক করে দেওয়ার সাথে, সাথে আমার কথা আ ২ টা যখন ঠিক হয়ে গেল তখন আমার কথা অনুসারে পানির কন্ডিশন কি হবে? পানির কন্ডিশন হবে হচ্ছে সেটা ফুটতে থাকবে। পানি ততক্ষণ ফুটতে থাকবে। এই জিনিসটা যখন অটোমেটিক্যালি ফিক্সড হয়ে গেল, এর দ্বারা আমরা কি বুঝলাম? এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে ডিগ্রিস অফ ফ্রিডম হলো সেই সমস্ত জিনিস। So only 2 things were fixed. These were pressure and temperature, and everything was clear to us that in this particular temperature and particular pressure, water will be in the condition of boiling. So it will be in the vapor state or gaseous state. ঠিক আছে? তো এই যে ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে এই জিনিসগুলো আমাদের কাছে প্রকাশ করে দেয়। যে আমাদের এই ২ টা জিনিস ফিক্স করে দিলাম এখন কোন অবস্থায় থাকবে। তো এরকম ২ টা ফেজ পাশাপাশি থাকার জন্য ডিগ্রি অফ ফ্রিডম আছে যে ২ টা ফেজ পাশাপাশি থাকতে হলে কোন কন্ডিশন ফিক্স করতে হবে। ওকে। তো এই হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম। তো ডিগ্রি অফ ফ্রিডম এর বিভিন্ন ভ্যালু আছে। ভ্যালু গুলো আমরা এই সূত্র অ থেকে আমরা বের করে থাকি। যেমন যদি ডিগ্রি অফ ফ্রিডম হয় হচ্ছে ০ তাকে আমরা বলি নন ভেরিয়েন্ট অর হ্যাভিং নো ডিগ্রি অফ ফ্রিডম। ইউনিভেরিয়েন্ট ও বলা হয়। যদি তখন ইন্ডিভেরিয়েন্ট কখন বলা হবে? যখন তার ডিগ্রি অফ ফ্রিডম হবে 1। বাইভেরিয়েন্ট বলা হবে যখন তার ডিগ্রি অফ ফ্রিডম হবে ২। তো f is equal to 0 হচ্ছে নন ভেরিয়েন্ট, f is equal to 1 হচ্ছে ইউনিভেরিয়েন্ট এবং f is equal to 2 হচ্ছে বাইভেরিয়েন্ট। তার মানে হলো f is equal to 2 means it have no degree of freedom। তার মানে এই কন্ডিশন মানে ওই যে টেম্পারেচার, প্রেশার এবং কনসেনট্রেশন এর কন্ডিশন সেখানে পরিবর্তিত হইতে পারে এমন কোনো কিছু নাই। F is equal to 1, that means having 1 degree of freedom. That means i- we can change either temperature or concentration depending upon the situation. F is equal to 2 means bivariant. That means we have 2 degrees of freedom. That means we can change both the temperature and concentration, or maybe temperature or pressure independently, irrespective of their dependency. Okay. তো এখন আমরা আসি আইস, ওয়াটার এবং ওয়াটার ভেপার সিস্টেমে। আইস, ওয়াটার এবং ওয়াটার ভেপার। তার মানে একটা জায়গায় কিছুটা বরফ থাকবে, একই জায়গায়। সেইখানেই আবার থাকবে হচ্ছে ওয়াটার, একই জায়গায় ওয়াটারও থাকবে এবং থাকবে হচ্ছে ভেপার। সেই একই জায়গায় থাকবে হচ্ছে ভেপার। তো এইচ, ওয়াটার এবং ভেপার যে ৩ টা জিনিস এক জায়গায় থাকবে। তো ৩ টা জিনিস এক জায়গায় যখন থাকলো তখন এই ৩ টা জিনিসের উপাদানটা কি? উপাদান হচ্ছে পানি, H2O। এটা হচ্ছে ওয়াটার। ওয়াটার হচ্ছে উপাদান, কম্পোনেন্ট। ৩ টা জিনিসকে যেহেতু একটা মাত্র সংকেত দিয়ে প্রকাশ করা যায়, সুতরাং তার কম্পোনেন্ট হচ্ছে 1। এবং আপনারা জানেন যে আইসের ফেজ হচ্ছে সলিড, ওয়াটারের ফেজ হচ্ছে লিকুইড, আর ভেপারের ফেজ হচ্ছে গ্যাসিয়াস। তার মানে তাদের কম্পোনেন্ট এক, তাদের ফেজ হচ্ছে সেটা হচ্ছে ৩ টা। তার মানে 1 কম্পোনেন্ট 3 ফেজ সিস্টেম। তো আমরা কম্পোনেন্ট পেয়ে গেছি, একটা ফেজ পেয়ে গেছি ৩ টা। তাহলে আমরা এই যে F = C - P + 2 এই সূত্রে যদি এখন এই ভ্যালু গুলো বসিয়ে দিলে আমরা কি পাবো? বসিয়ে দিলে আমরা বসাবো আসলে কি? বসাবো হচ্ছে এই কম্পোনেন্টের জায়গায় 1 বসাবো। কম্পোনেন্ট সি এর জায়গায় হচ্ছে 1 বসাবো। ফেজ পি এর জায়গায় 3 বসাবো। তাহলে F is equal to 1 - 3 + 2, 1 - 3 + 2। তো তার মানে হচ্ছে 3 - 3, তার মানে হচ্ছে আল্টিমেটলি যেটা আসবে সেটা হচ্ছে F is equal to আসবে হচ্ছে 0। F is equal to আসবে হচ্ছে 0। তো F is equal to 0 যদি আসে তখন সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে নন ভেরিয়েন্ট। তার মানে হ্যাভিং নো ডিগ্রি অফ ফ্রিডম। তার মানে হ্যাভিং নো ডিগ্রি অফ ফ্রিডম মানে কি? মানে হলো আপনি যদি আইস, ওয়াটার এবং ওয়াটার ভেপার এই ৩ টা জিনিসকে এক জায়গায় রাখতে চান, তাহলে আপনার কোন ডিগ্রি অফ ফ্রিডম নাই। F is equal to 0, নো ডিগ্রি অফ ফ্রিডম। এই ৩ টা একসাথে থাকবে, কোন ডিগ্রি অফ ফ্রিডম নাই। আপনাকে ওই ৩ টা জিনিস একসাথে থাকার জন্য যে টেম্পারেচার দরকার সেই টেম্পারেচার মেইনটেইন করতে হবে। যে প্রেশার দরকার সেই প্রেশার মেইনটেইন করতে হবে। যে কনসেনট্রেশন দরকার সেই কনসেনট্রেশন মেইনটেইন করতে হবে। আপনার নিজস্ব কোনো স্বাধীনতা নাই। ইচ্ছামত আপনি টেম্পারেচার, প্রেশার এগুলো মেইনটেইন করবেন। এখানে কি বলছে? In the system, ice is in phase equilibrium with water, which is in turn in phase equilibrium with vapor. The three phases coexist in the freezing point of water.
এবং আইস ওয়াটার, ওয়াটার ভেপার এই দশা এইরকম ৩ টা ফেজ তারা ওয়াটারের ফ্রিজিং পয়েন্ট একসাথে থাকে। সিন্স দ্য ফ্রিজিং টেম্পারেচার অফ ওয়াটার হ্যাজ এ ফিক্সড ভ্যালু, ওয়াটারের যেহেতু হিমাঙ্ক একটা নির্দিষ্ট ফিক্সড ভ্যালু, দ্য ভেপার প্রেশার অফ ওয়াটার হ্যাজ অলসো এ ডেফিনিট ভ্যালু, এবং 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 ওয়াটারের পানির যে স্ফুটনাঙ্ক সেটা ডেফিনিট ভ্যালু। পানির স্ফুটনাঙ্ক নরমাল অ্যাটমসফেরিক প্রেসারে সেটা হচ্ছে 1 অ্যাটমসফেরিক প্রেসারে হচ্ছে আমরা জানি সেটা হচ্ছে ১০০°C, এবং তার গলনাঙ্ক হিমাঙ্ক হচ্ছে 0°C, এগুলো ডেফিনিট ভ্যালু। Therefore, the system has two variable, temperature and pressure. কাজেই এই সিস্টেমে ২ টা ভ্যারিয়েবল আছে, একটা টেম্পারেচার, একটা প্রেসার। অ্যান্ড both these are already fixed, এবং এই টেম্পারেচার, প্রেসার হচ্ছে অলরেডি ফিক্সড। টেম্পারেচার বয়লিং পয়েন্টের জন্য ফিক্সড, টেম্পারেচার ফ্রিজিং পয়েন্টের জন্য ফিক্সড, এবং প্রেসার বয়লিং পয়েন্টের জন্য ফিক্সড, প্রেসার ফ্রিজিং পয়েন্টের জন্য ফিক্সড। Thus, the system is completely defined automatically, there being no need to specify any variable. যেহেতু এইগুলো আগে থেকেই ফিক্সড, কাজেই এখানে নতুন করে আর কোনো ভ্যারিয়েবল মানে মানে আমার নতুন করে আর কোনো কিছু আনতে হচ্ছে না। ওয়াটারের টেম্পারেচার কত তাপমাত্রায় ফোটে আগে থেকে যেহেতু ফিক্সড, কাজেই আমার নতুন করে স্ফুটনাঙ্ক নির্ধারণ করা লাগবে না, এবং আমার কোনো সুযোগও নাই সেটা নির্ধারণ করার। আগে থেকে ফ্রিজিং পয়েন্ট ফিক্সড, সেটাও আমাকে নতুন করে নির্ধারণ করা লাগবে না, এটা আগে থেকেই ফিক্সড। Thus, the system is completely defined automatically, there being no need to specify any variable, এবং এই জন্যই এই সিস্টেমটা কমপ্লিটলি ডিফাইন হয়ে যাচ্ছে এবং নতুন করে ভ্যারিয়েবল স্পেসিফাই করতে হবে না। Hence, it has no degree of freedom, কাজে এর কোনো ডিগ্রি অফ ফ্রিডম নাই, এর কোনো ডিগ্রি অফ ফ্রিডম নাই। তাহলে আমরা বুঝতে পারলাম যে ওয়াটার, ওয়াটার ভেপার অ্যান্ড লিকুইড ওয়াটার তিনটাকে যদি এক জায়গায় রাখতে চাই, 3 ফেজ 1 কম্পোনেন্ট সিস্টেমে আমাদের কোনো ডিগ্রি অফ ফ্রিডম নাই। তাদের সবকিছু ভ্যালু আগে থেকেই ফিক্সড, যে কারণে এই জিনিসটাই আমাদের স্বাধীনতা দেয়। এখন আসেন, যদি ওয়াটার আর ওয়াটারের ভ্যাপার এই অবস্থায় থাকে, তাহলে আরেকটু চেঞ্জ করি, ওয়াটার আর ওয়াটারের ভ্যাপারকে নিই। আমরা আইসটাকে বাদ দিলাম। ওয়াটার এবং ওয়াটারের ভ্যাপার ২ টাকে আমরা পাশাপাশি রাখবো। তো এই সিস্টেমের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি this system in which water is in equilibrium with water vapor has two variable, আগের মতোই টেম্পারেচার এন্ড প্রেসার, সেই দুইটা ভ্যারিয়েবল আগের মতোই আছে। এখন যদি আমরা ভ্যারিয়েবল দুইটা পাইলাম, আচ্ছা এই ডিগ্রি অফ ফ্রিডম বের করতে হলে আমরা সূত্রটা কিন্তু আগে ইউজ করতে পারি, F = C - P + 2 এই সূত্র ইউজ করতে পারি। এই সূত্র ইউজ করলে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে এখানে আমাদের অ্যা কম্পোনেন্ট, কম্পোনেন্ট হচ্ছে সবসময় ওয়ান কম্পোনেন্ট সিস্টেম, পানির বাষ্পর যেই উপাদান পানির লিকুইড অবস্থায় সেই উপাদান। সুতরাং কম্পোনেন্ট হচ্ছে একটা। তার ফেজ হচ্ছে ২ টা। বাষ্প একটা ফেজ, ওয়াটার একটা ফেজ, আর হচ্ছে +2। তো এই +2 যদি দেই তাহলে আল্টিমেটলি আমাদের যেটা আসে F = 1। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে একটা ডিগ্রি অফ ফ্রিডম। তো এখানে কি বলা হচ্ছে? At a definite temperature, the vapor pressure of water can have only one fixed value. একটা টেম্পারেচার যদি ফিক্স করে দিই তাহলে ভেপার প্রেশার, ওয়াটারের ভেপার প্রেশার একটাই ভ্যালু রাখবে। যদি আমি বলি যে 100°C টেম্পারেচার, তাহলে পানি বাষ্প আকারে থাকবে। যদি বলি 0°C টেম্পারেচার, তাহলে এটা বরফ আকারে থাকবে। আবার যদি বলি যে এটা নরমাল রুম টেম্পারেচার, তাহলেও তার একটা কন্ডিশন থাকবে, সেটা হচ্ছে লিকুইড ওয়াটার। তো এই যে যেকোনো একটাকে ঠিক করে দিলে যাতে আরেকটা ঠিক হয়ে যায়। কাজেই ২ টা ফেজ যদি পাশাপাশি থাকে তখন আমাদের ডিগ্রি অফ ফ্রিডম হবে হচ্ছে একটা। অর্থাৎ আমরা যেকোনো একটাকে ইচ্ছামত পরিবর্তন করলেও ২ টা ফেজ পাশাপাশি থাকবে। যেকোনো একটাকে পরিবর্তন করলেও ২ টা ফেজ পাশাপাশি থাকবে। মনে করেন এটা হচ্ছে ওয়াটার, এটা হচ্ছে ওয়াটার, আর এটা হচ্ছে ওয়াটার ভেপার। তো ওয়াটার ভেপার এবং ওয়াটার এই ২ টা পাশাপাশি থাকবে। টেম্পারেচার এবং প্রেশারের যেকোনো একটাকে আমরা পরিবর্তন করলেও একটা রেঞ্জ পর্যন্ত তারা পাশাপাশি থাকবে। কিভাবে পাশাপাশি থাকে সেটা আমরা এর আগে গত ক্লাসে ছবিতে দেখিয়েছিলাম, এবং সামনের দিনে আমরা আজকেও একটু দেখাতে পারি ফেজ ডায়াগ্রামের মাধ্যমে সেটা এক্সপ্লেইন করব যে ২ টা ফেজ পাশাপাশি থাকবে। সেখানে আমার স্বাধীনতা হচ্ছে একটা, আমাদের ওই টেম্পারেচার বা প্রেশারের একটা নির্দিষ্ট ভ্যালু পর্যন্ত আমরা যদি রাখি, সেই নির্দিষ্ট ভ্যালুতে রাখলে তখন আমাদের ২ টা ফেজ পাশাপাশি অবস্থান করবে। যেমন পানির উপরে বরফ ভাসে, এখানে ২ টা ফেজ পাশাপাশি অবস্থান করে, ঠিক ঐরকম এখানেও ২ টা ফেজ পাশাপাশি অবস্থান করবে। আচ্ছা, এর 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 কিভাবে হচ্ছে ২ টা ফেজ অবস্থান করবে সেটা আমরা ফেজ রুলের আ ফেজ রুলের যখন ডায়াগ্রাম দেখব তখন আমাদের এই জিনিসটা ক্লিয়ার হবে। আমরা বুঝতে পারবো। আচ্ছা,
এখানে কি বলা হচ্ছে, thus if one variable that means temperature or pressure is specified the other is fixed automatically। কাজেই আমরা যদি টেম্পারেচার অথবা প্রেশার যেকোনো একটাকে আমরা স্পেসিফাই করে দিই, নির্দিষ্ট করে দিই, তাহলে আরেকটা যে ভেরিয়েবল আছে সেটা অটোমেটিক্যালি ফিক্সড হয়ে যায়। Hence the system water has 1 degree of freedom। কাজেই ওয়াটার সিস্টেমের যেখানে ওয়াটার এবং ওয়াটারের ভেপার পাশাপাশি থাকে তাদের একটা ডিগ্রি অফ ফ্রিডম আছে। পিওর গ্যাসের কথা চিন্তা করি। পিওর গ্যাসের ক্ষেত্রে কম্পোনেন্ট হচ্ছে, আমরা যদি ফেজ রুলের সূত্রটা একটু লিখি আবার একটু, F is equal to C minus P plus 2। তো পিওর গ্যাসের ক্ষেত্রে যেটা হয়, তো পিওর গ্যাসে একটা মাত্র উপাদান থাকবে, পিওর অক্সিজেন, পিওর নাইট্রোজেন, তাহলে উপাদান হচ্ছে একটা, কম্পোনেন্ট একটা। তার ফেজও একটা থাকবে, যেহেতু গ্যাস তার গ্যাসিয়াস ফেজ থাকবে, এবং তার সাথে সূত্র যদি এগুলো বসাই দিই তাহলে আমরা দেখবো যে তার ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 2। অর্থাৎ পিওর গ্যাসের ক্ষেত্রে বেশ একটা বড় রেঞ্জে টেম্পারেচার এবং প্রেশারকে আলাদাভাবে চেঞ্জ করলেও তারা পিওর গ্যাসই থাকে। যে কারণে আমরা দেখতে পাই যে আমাদের রুমের ভিতরে শীত, গ্রীষ্ম, বর্ষা সমস্ত ঋতুতেই ঘরের ভিতরে গ্যাসগুলা গ্যাসিয়াস অবস্থায় থাকে। যদিও বিভিন্ন ঋতুতে আমাদের ঘরের ভিতরে টেম্পারেচারের ভেরিয়েশন হয়, তারপর আমাদের বাইরের এনভায়রনমেন্টের টেম্পারেচারের ভেরিয়েশন হয়, তারপরেও এরা গ্যাসিয়াস অবস্থায় থাকে। তো টেম্পারেচার, প্রেশারের ভেরিয়েশন হওয়ার পরেও একটা বড় রেঞ্জের ভিতরে তারা পিওর গ্যাস, তারা গ্যাসিয়াস অবস্থায় থাকে। সুতরাং এদের ডিগ্রিস অফ ফ্রিডম হচ্ছে ২। যেমন পানি আর পানির বাষ্পকে পাশাপাশি রাখতে হলে যেকোনো একটাকে আপনি ইচ্ছামত পরিবর্তন করতে পারতেন। হয় টেম্পারেচার না হয় প্রেশার। কিন্তু গ্যাসকে গ্যাসিয়াস অবস্থায় রাখার জন্য আপনি টেম্পারেচার, প্রেশার ২ টাকেই ইচ্ছামত পরিবর্তন করতে পারেন। আপনি যদি মনে করেন যে রুম টেম্পারেচার আপনি ১০০ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিবেন, আর এখানে ১ অ্যাটমসফিয়ার প্রেশার দিবেন। তো গ্যাস দেখবেন রুমের ভিতরে গ্যাসই আছে। আবার যদি মনে করেন যে রুমের ভিতরে আপনি ১২ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিবেন, আর হচ্ছে ওদিকে আপনি ২ অ্যাটমসফিয়ারিক প্রেশার দিবেন। তবে দেখবেন গ্যাসই আছে। এরকম না যে ২ অ্যাটমসফিয়ারিক প্রেশারের জন্য একটা নির্দিষ্ট টেম্পারেচার মেইনটেইন করতে হবে, অথবা ১০০ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের জন্য নির্দিষ্ট প্রেশার মেইনটেইন করতে হবে। এটা এরকম না। যেমন পানির ক্ষেত্রে দেখছিলাম, পানিকে ফোটাইতে হলে আপনার ১০০ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যদি মেইনটেইন করেন তাহলে আপনাকে ১ অ্যাটমসফিয়ার প্রেশারে নিয়ে আসতে হবে। আবার যদি আপনি বেশি প্রেশারে ফুটাতে চান তাহলে বেশি প্রেশার যদি সেখানে দেন তাহলে টেম্পারেচারও বাড়াইতে হবে। প্রেশার যদি কমায় দেন তাহলে টেম্পারেচার অটোমেটিক্যালি কম দিলেও সেটা ফুটবে। তার মানে প্রেশার আর টেম্পারেচারের সাথে সরাসরি সম্পর্ক। যেকোনো একটাকে যদি চেঞ্জ করেন আরেকটা অটোমেটিক্যালি আপনাকে বাধ্য করছে চেঞ্জ করতে। কিন্তু পিওর গ্যাসের ক্ষেত্রে আমরা দেখলাম ডিগ্রি অফ ফ্রিডম ২, অর্থাৎ আপনার একটার সাথে আরেকটার, একটা টেম্পারেচার এবং প্রেশার, যে ২ টা ভিন্ন ভেরিয়েবল, তার সাথে একটার সাথে অপরটার সম্পর্ক নাই। তো এটা হচ্ছে মূল কথা। এখন আমরা দেখি এখানে কি লেখা। For a given sample of any pure gas, Pv is equal to nRT। যদি ১ মোল গ্যাস হয় তাহলে ১ মোল গ্যাসের জন্য আদর্শ গ্যাসের সূত্র হচ্ছে Pv is equal to RT। If the values of pressure and temperature be specified, the volume can have only one definite value। যদি আমরা প্রেশার এবং টেম্পারেচার ফিক্স করে দিই তাহলে গ্যাসের ভলিউম একটা নির্দিষ্ট ভলিউম পাওয়া যাবে। কারণ প্রেশার আর টেম্পারেচার ফিক্স করলে আর তো হচ্ছে কনস্ট্যান্ট। প্রেশার এবং টেম্পারেচার ফিক্স করলে আর তো কনস্ট্যান্ট। সুতরাং ভি এর ভ্যালু নির্দিষ্ট হয়ে যাবে। ঠিক আছে? মানে এই সূত্র থেকে আমরা V = RT/P পাই। তাহলে R এর ভ্যালু ফিক্সড, T এর ভ্যালু যদি ফিক্স করি, P এর ভ্যালু যদি ফিক্স করি তাহলে পরে V এর ভ্যালু একটা নির্দিষ্ট ভ্যালু পেয়ে যাব। or that volume that means third variable is fixed automatically। তার মানে এই সূত্র মতে যেকোনো ২ টা, বিশেষ করে আমরা এখানে যেহেতু ভলিউম নিয়ে ডিল করি না, আমরা শুধুমাত্র প্রেশার এবং টেম্পারেচার নিয়ে ডিল করি। কাজেই আমরা টেম্পারেচার, প্রেশার এবং আর এর ভ্যালু যদি আগে থেকে ৩ টা ভ্যালু ফিক্স করে দিলে ভি এর ভ্যালু এমনি ডিল হয়ে যায়। এমনি অটোমেটিক্যালি ডিল করা হয়ে যায়, কারণ সেটা হচ্ছে অটোমেটিক্যালি একটা ভ্যালু নিয়ে নেয়। ঠিক আছে? তো কাজেই হচ্ছে এটাকে আমার আলাদা করে বলা লাগবে না। এই তাপমাত্রা, এই চাপে, এই গ্যাসের ভলিউম এমন হবে। এটাই হচ্ছে সূত্র মতে অটোমেটিক্যালি বের হয়ে চলে আসবে। এটা আলাদা করে বলতে হবে না। Any other sample of the gas under the same pressure and temperature as specified above will be identical with the first one। যদি যেকোনো স্যাম্পল, যেমন অক্সিজেনের ১ মোল তার যেরকম আয়তন হবে, নাইট্রোজেনের ১ মোল গ্যাস তারও সেরকম আয়তন হবে। যেমন আমরা জানি যে এসটিপি তে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেসারে ১ মোল গ্যাসের যদি ১ মোল গ্যাস হয় তাহলে ১ মোল নাইট্রোজেন গ্যাসের আয়তন 22.4 লিটার। আবার ১ মোল হাইড্রোজেন গ্যাসের আয়তন 22.4 লিটার। তার মানে এসটিপি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার, 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এবং 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার
273.16 কেলভিন এন্ড 0 ডিগ্রি সেলসিয়াস এন্ড 1 atmospheric প্রেসার। যদি এইরকম প্রেসার আর টেম্পারেচার মেইনটেইন করি তাহলে সব গ্যাসের ক্ষেত্রে আমাদের সবসময় আইডেন্টিক্যাল একটা ভলিউম পাচ্ছি। হেন্স এ সিস্টেম কন্টেইনিং এ পিওর গ্যাস হ্যাজ 2 ডিগ্রি অফ ফ্রিডম। কাজেই এই টেম্পারেচার এবং প্রেসার দুইটাকে যেহেতু আমরা আলাদা ভাবে ফিক্স করতে পারি, তাহলে যেরকম ভাবে ফিক্স করব সেরকম ভাবে আমরা ভলিউম পাবো। আলাদা ভাবে ভলিউম পাওয়া যাবে। যেমন আমি প্রেসার যদি 1 atmospheric রাখি আর টেম্পারেচার যদি 273 কেলভিন দিই তাহলে ভলিউম হবে 22.4 লিটার। আমি যদি টেম্পারেচার ভিন্ন করে দিই তাহলে ভলিউম ভিন্ন হবে। এরকম না যে এই প্রেসারের জন্য এই টেম্পারেচারই মেইনটেইন করতে হবে বা এই টেম্পারেচারের জন্য এই প্রেসারই মেইনটেইন করতে হবে। এরকম না। যেটা পানির ক্ষেত্রে ছিল। পানি ফুটাইতে হলে এই টেম্পারেচারের জন্য এই প্রেসার মেইনটেইন করা বাধ্যতামূলক ছিল। এখানে সেরকম না। হেন্স কাজেই এরকম এজন্য আমরা বলতেছি যে পিওর গ্যাসের ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম হইতে পারে হচ্ছে 2 টা। আচ্ছা, পিওর গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম জানলাম। এখন আমরা মিক্সার অফ গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম এর দিকে যাই। ফর এ মিক্সার অফ গ্যাস ডিগ্রি অফ ফ্রিডম হইতে পারে 3 টা। কেন মিক্সার অফ গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম 3 টা হতে পারে? কারণ মিক্সার অফ গ্যাসের ক্ষেত্রে আমরা যদি সূত্র লিখি F = C, কম্পোনেন্ট যদি মিক্সার অফ গ্যাসের 2 টা হয়, 2 টা কম্পোনেন্ট হয়, তাহলে পরে C হচ্ছে 2 টা। মিক্সার অফ গ্যাস মানে কমপক্ষে 2 টা কম্পোনেন্ট থাকবে। -1 + 2। তো সবকিছু মিলে কত হয়? 4 এর মধ্যে 1 বাদ দিলে হয় 3 টা। তো ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 3 টা। তাহলে এখানে আমরা কি বলছি? এখানে আমরা বলতেছি যে a system containing a mixture of 2 or more gases is completely defined when composition, temperature and pressure are specified. মানে একটা গ্যাসের মিশ্রণকে যদি আমরা কমপ্লিটলি ডিফাইন করতে চাই, যেটা ডিগ্রি অফ ফ্রিডম এর কাজ, সেটা করতে গেলে শুধু টেম্পারেচার আর প্রেশারকে ফিক্স করলে হবে না। তার সাথে তার কম্পোজিশন উপাদানটাকেও ফিক্স করতে হবে। যদি একাধিক গ্যাসের মিশ্রণ থাকে তাহলে কম্পোজিশনটাও আমাদেরকে বলতে হবে। তা না হলে আমরা এটার কমপ্লিটলি ডিফাইন করতে পারবো না। If pressure and temperature only are specified, the third variable, that is composition, could be varied. যদি শুধুমাত্র প্রেশার এবং টেম্পারেচার দিয়েই আমরা বলে দিই যে এই মিশ্রণ অফ গ্যাসের এইরকম ভলিউম আছে, এটা ঠিক হবে না। কম্পোজিশনটাও বলতে হবে। Since it is necessary to specify the 3 variables to identify a system completely, therefore a mixture of gas has 3 degrees of freedom. কাজে যেহেতু 3 টা উপাদান টেম্পারেচার, প্রেশার এবং কম্পোজিশনকে ফিক্স না করলে মিক্সার অফ গ্যাসের পুরা জিনিসটা আমাদের সামনে ক্লিয়ার হয় না। কাজেই মিক্সার অফ গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 3। তো এই হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম এর থিওরিটিক্যাল কথা। আমরা হচ্ছে এখন ফেজ রুল ডিরাইভ করার দিকে যাচ্ছি। ফেজ রুল ডিরাইভ করার জন্য আমরা 2 ধরনের জিনিস কনসিডার করব। 2 ধরনের জিনিস কনসিডার করব। তো আমরা ১ম এ ভাষাটা বলে নিই, পরে আমরা বুঝাচ্ছি। ভাষায় কি বলা হয়েছে? Consider a heterogeneous system in equilibrium made of C components in which P phases is present. মনে করেন যে একটা একাধিক ফেজ তারা ইকুইলিব্রিয়ামে আছে। যেই ইকুইলিব্রিয়ামে যে ফেজগুলো আছে তাদের উপাদান বা কম্পোনেন্ট হচ্ছে C, এবং যেই ফেজগুলো যারা পাশাপাশি ইকুইলিব্রিয়াম আছে সেই ফেজগুলা হচ্ছে P। তার মানে P ফেজেস মানে একাধিক ফেজ আছে যাদেরকে আমরা P দিয়ে প্রকাশ করতেছি, এবং সেই ফেজগুলোর ভিতরে এক বা একাধিক কম্পোনেন্ট আছে যাকে C দিয়ে প্রকাশ করতেছি। এরকম ফেজগুলা পাশাপাশি তারা ইকুইলিব্রিয়ামে আছে। We have to determine the degree of freedom of this system. তো ওই সিস্টেমের যেখানে একাধিক ফেজ তাদের কম্পোনেন্ট সহকারে ইকুইলিব্রিয়ামে আছে সেই সিস্টেমের ডিগ্রি অফ ফ্রিডমটা বের করতে হবে। আর ডিগ্রি অফ ফ্রিডম কি? The degree of freedom is the number of variables which must be arbitrarily fixed in order to define the system completely. ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে যে সেই সমস্ত ভ্যারিয়েবল টেম্পারেচার, প্রেশার, কনসেন্ট্রেশন যেগুলোকে অবশ্যই ফিক্স করতে হয় যাতে আমরা পুরা সিস্টেমটাকে কমপ্লিটলি সম্পূর্ণরূপে ডিফাইন করতে পারি। যাতে মানে কমপ্লিট ডিফাইন বলতে বোঝায় কি, যে ওই সিস্টেমটা যাতে আমরা পুরোপুরি বুঝতে পারি। যে বোঝার জন্য যে যা কিছু ফিক্স করতে হবে সেগুলো ফিক্স করা, এটাই হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডমের কাজ। এটা হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডমের কাজ। ওকে। Since the state of the system will depend upon the temperature, যেহেতু একটা সিস্টেমকে ডিফাইন করতে হলে টেম্পারেচার এন্ড প্রেশার এই দুইটাকে হচ্ছে আগে থেকে নির্দিষ্ট করে নিতে হয়। Therefore these two variables are always there. কাজেই এই যে +2 আছে সূত্রে, এটা সবসময় থাকবে। +2 আগে থেকে থাকবে, কারণ টেম্পারেচার এবং প্রেশার থাকতে হয়। যেমন আপনার হাতে একটা কলম আছে। এই কলমটার কি ফেজে আছে? আপনি বললেন এটা সলিড ফেজে আছে। তো সলিড ফেজে একটা কলম যে আপনার হাতে আছে, এটা কেন আছে?
কারণ এই টেম্পারেচার এবং এই প্রেশার আছে। মানে বর্তমানে রুম টেম্পারেচার এবং রুমের যে প্রেশার, এই প্রেশার এবং টেম্পারেচারের কারণেই কলমটা সলিড ফেজে আছে। যদি আপনি চুলার মধ্যে দিয়ে দেন, টেম্পারেচার চেঞ্জ হয়ে যাবে। তখন কলমটা কিন্তু আর সলিড ফেজে থাকবে না। তার মানে এই যে পার্টিকুলার টেম্পারেচার এবং প্রেশার, এই প্রেশারের কারণে টেম্পারেচারের কারণেই আমরা বলতে পারি যে এটা একটা সলিড ফেজ, একটা লিকুইড ফেজ। কাজেই এই টেম্পারেচার আর প্রেশার হচ্ছে ২ টা ভেরিয়েবল যেটা আগে থেকেই তার সাথে এই ফেজ রুলের সাথে থাকবে। যেকোনো ফেজকে ডিফাইন করতে হলে টেম্পারেচার, প্রেশারের ভ্যালু মাস্ট থাকতেই হবে। সেটা যেহেতু ভেরিয়েবল তার মানে বিভিন্ন টেম্পারেচার, বিভিন্ন প্রেশার হতে পারে। কিন্তু যেহেতু এই ২ টা ভেরিয়েবল যেহেতু থাকে আগে থেকেই, কাজেই আমাদের ফেজ রুলের মধ্যে আমরা এই টেম্পারেচার এবং প্রেশারের ২ টা ভেরিয়েবলকে ২ এই সংখ্যা দিয়ে প্রকাশ করে থাকি। ২ লিখে দিই। এই ২ মানে হচ্ছে ২ টা ভেরিয়েবল এখানে আগে থেকে আছে। সেটা হচ্ছে টেম্পারেচার এবং প্রেশার। এবং এটা কেন থাকতে হবে সেটাও বললাম যে আপনার হাতে কোন একটা ফেজ যদি থাকে সেটা হচ্ছে সলিড ফেজ বা লিকুইড ফেজ, সেটা যেকোনো জিনিস হোক। কলম হোক, অথবা কাগজ হোক, অথবা মোম হোক, সেটা যদি সলিড ফেজে থাকে তাহলে নিশ্চয়ই ওই টেম্পারেচার এবং ওই প্রেশারের কারণে সেটা সলিড অবস্থায় আছে। যদি পানি হয়, আপনার হাতে সলিড অবস্থায় থাকে তাহলে নির্দিষ্ট টেম্পারেচার এবং প্রেশারের কারণে আছে। যদি ওটা আপনার হাতে লিকুইড অবস্থায় থাকে, সেটা হচ্ছে কলম হোক বা মোম হোক, লিকুইড অবস্থায় থাকলে নির্দিষ্ট টেম্পারেচার এবং প্রেশার পার্টিকুলার একটা টেম্পারেচার এবং প্রেশারের কারণে সে লিকুইড অবস্থায় আছে। তার মানে ওই টেম্পারেচার এবং প্রেশার না যদি ফিক্স করি তাহলে আমরা বলতে পারব না যে আসলে এটা সলিড ফেজে আছে, আসলে লিকুইড ফেজে আছে। বলতে হবে যে 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার। তাহলে বুঝে যাব যে এটা হচ্ছে লিকুইড ফেজ না, এটা হচ্ছে ভেপার ফেজে আছে। যদি বলি 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার, তাহলে বরফের ক্ষেত্রে বোঝা যাবে যে এটা আসলে বরফ আকারে আছে। পানির ক্ষেত্রে বোঝা যাবে। তার মানে ২ টা জিনিস, যে টেম্পারেচার এবং প্রেশার আগে থেকে আমাদেরকে সিস্টেমের ভিতরে আগে থেকেই ফিক্স করে দিতে হয়। এই সিস্টেমকে কমপ্লিটলি ডিফাইন করার জন্য। কাজেই আমাদের সূত্রের মধ্যে +2 থাকে। সেজন্য এখানে বলা হচ্ছে যে since the state of a system will depend upon the temperature and pressure, these two variables are always there. যেহেতু যেকোনো একটা সিস্টেম এর স্টেট অবস্থা টেম্পারেচার এবং প্রেশারের উপর ডিপেন্ড করে, সুতরাং আগে থেকেই আমাদেরকে টেম্পারেচার এবং প্রেশার সেখানে রাখতে হয়। The concentration variable however depend upon the number of phases, এবং concentration ভেরিয়েবলটা ফেজের সংখ্যার উপর ডিপেন্ড করে। In order to define the composition of each phase, আমরা ধরে নিই যে হচ্ছে এই যে ফেজ গুলা পি সংখ্যক ফেজ, তার একাধিক ফেজের এই ফেজ গুলোর ভিতরে একাধিক কম্পোনেন্ট আছে। যে ফেজ গুলা পাশাপাশি ইকুইলিব্রিয়ামে আছে তার মধ্যে একাধিক কম্পোনেন্ট আছে। তো যখন একাধিক কম্পোনেন্ট একটা ফেজের ভিতর থাকে, তখন আমাদের ওই সবগুলো কম্পোনেন্টের কম্পোজিশন, কনস্টিটিউয়েন্টস এবং উপাদানগুলা কম্পোজিশন গুলা আমাদেরকে বলতে হবে। ঠিকমতো না বললে আমরা ফেজটা ভালো বুঝতে পারবো না। যেমন বলছিলাম যে মিক্সার অফ গ্যাসের ক্ষেত্রে সবগুলো গ্যাসের কম্পোজিশন না বললে তাদের পুরাপুরি জিনিসটাকে বোঝা যায় না। তো আমরা মনে করেন যে একাধিক ফেজ ইকুইলিব্রিয়াম এ আছে এবং একটা ফেজের ভিতরে স অনেকগুলো কম্পোনেন্ট আছে। সেই কম্পোনেন্ট গুলোর সংখ্যা, টোটাল সংখ্যা হচ্ছে সি সংখ্যক কম্পোনেন্ট আছে। এখন কথা হলো যে সি সংখ্যক কম্পোনেন্টের সবকিছু আমাকে বলতে হবে। তবে কনসেনট্রেশন, কনস্টিটিউয়েন্ট ইত্যাদি মানে তাদের কম্পোজিশন, মূল কথা হলো যে সি সংখ্যক কম্পোনেন্টের সবকিছু আমাকে বলতে হবে। এখন যেহেতু ম্যাথমেটিক্যাল টার্মে আমরা যেটা করি যে আমরা সবসময় সব সব সংখ্যা বা সবকিছু ইউজ করি না। যেমন আপনাদের ক্লাসে ধরেন ৫ জন স্টুডেন্ট আছে, ৫ জনের স্টুডেন্টের টোটাল ওজন হচ্ছে ৫০ কেজি। তাহলে ইন্ডিভিজুয়াল প্রত্যেকের ওজন কত কেজি? দেন আমরা তাহলে মাপতে থাকলাম যে ১ম ১, ২, ৩, ৪ জনের ওজন মাপলাম। ৪ জনের ওজন মাপার পরে দেখলাম যে ৪ জনের ওজনের যোগফল হলো ৩০ কেজি। তাহলে বাকি থাকলো ৫০ কেজি হতে আর কত লাগে? ২০ কেজি। তার মানে বাকি যে একজন আছে তার ওজন কত কেজি হবে? ২০ কেজি। তাহলে একটা ক্লাসের ৫ জন ছাত্রের ওজন ৫০ কেজি। এটা জানার জন্য ৫ জনকে আলাদাভাবে মাপা যায়। আবার ৪ জনকে মাপার পরে ৫০ কেজি থেকে ৪ জনের ওজন বাদ দিলেও কিন্তু আরেকজনের ওজন পাওয়া যায়। সুতরাং আমাদের দরকার নাই সবাইকে মাপার। কাজেই সি সংখ্যক কম্পোনেন্ট সম্পর্কে জানার জন্য আমাদের সবগুলো কম্পোনেন্টের কনসেন্ট্রেশন জানতে হবে এমন না। আমরা যদি একটা কম্পোনেন্ট সম্পর্কে নাও জানি, তাও আমরা বলতে পারি যে তার কম্পোজিশন কি হবে। কারণ যখনই কোনো ইকুইলিব্রিয়াম স্টেট এ চলে যায় তখন যখন যদি সেখানে যদি ৫ টা কম্পোনেন্ট থাকে, ৫ টা কম্পোনেন্টের ৪ টা কম্পোনেন্টের যেই কনসেনট্রেশন, যেই কম্পোজিশন বা যেই কন্ডিশন হবে, ধরেই নেওয়া যায় যে ৫ নম্বর কম্পোনেন্ট বা ৪ টা কম্পোনেন্ট থাকতে ৩ টা ৩ টার কম্পোজিশন জানলে বলা যাবে যে ৪ নম্বরের কম্পোজিশনটা ঐরকমই হবে। সেজন্য আমাদের সি সংখ্যক কম্পোনেন্ট থাকলে সি সংখ্যক কম্পোনেন্টের সবার কনসেনট্রেশন, কম্পোজিশন ইত্যাদি আমাদের স্পেসিফাই করার দরকার নাই।
আমরা যদি C-1 সংখ্যক কম্পোনেন্টের কম্পোজিশন ইত্যাদি এগুলো যদি স্পেসিফাই করে দিই, তাহলে আরেকটা যে কম্পোনেন্ট বাকি থাকলো সেটার কম্পোজিশন, কনসেন্ট্রেশন ইত্যাদি অটোমেটিক্যালি ফিক্সড হয়ে যাবে। সুতরাং আমরা C-1 সংখ্যক কম্পোনেন্টের কম্পোজিশন, কনস্টিটিউয়েন্ট ইত্যাদি সম্পর্কে জানলেই হবে। বাকি কম্পোনেন্টেরটা আর অটোমেটিক্যালি ফিক্সড হয়ে যাবে এবং এটা ডিফারেন্স থেকে জানা যাবে। যেমন এই যে ৫০ কেজি ওজন থেকে ৪ জনের ওজন বাদ দিলে ৫ নম্বর জনের ওজন পাওয়া যায়। ঠিক সেরকম আরকি। যে আমরা যতগুলো কম্পোনেন্ট আছে তার থেকে একটা কম্পোনেন্টের ওজন কম। একটা কম্পোনেন্টের কনস্টিটিউয়েন্ট বা কনসেন্ট্রেশন কম্পোজিশন এটা হচ্ছে একটার না জানলেও চলবে। যদি ৫ টা কম্পোনেন্ট থাকে ৪ টা জানলে হবে, ৪ টা থাকলে ৩ টা জানলে হবে। বাকিটা অটোমেটিক্যালি ফিক্সড হয়ে যাবে। আচ্ছা, যেহেতু এই কম্পোনেন্ট গুলা p সংখ্যক ফেজের মধ্যে আছে, সুতরাং সবগুলো ফেজের সম্পর্কে যদি আমরা কমপ্লিটলি সবগুলো ফেজকে ডিফাইন করতে চাই, সবগুলো ফেজকে কমপ্লিটলি আমাদের সামনে ডিফাইন করতে হইলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে p into C-1 এটার সাথে গুণ দিয়ে দিতে হবে। ঠিক আছে? P into C-1 দিয়ে সাথে গুণ দিতে হবে। For p phases, therefore the total number of concentration variable will be concentration variable হবে কত? P into C-1 সংখ্যক concentration variable হবে। And these along with the two variable mentioned above মানে আগে থেকে বলছি যে p into C-1 ভেরিয়েবল যেগুলো আছে সেগুলোকে ফিক্স করলে আমাদের p সংখ্যক ফেজের সবার কম্পোজিশন আমরা জানতে পারবো। এবং এর সাথে অ্যাডিশনালি আমাদের টেম্পারেচার এবং প্রেশারের ২ টা ভেরিয়েবল আগে থেকেই থাকবে। সেজন্য আমরা এটাকে এর সাথে যোগ করে নিব। এটাকে আমরা এটার সাথে যোগ করে নিব। তাহলে কি হবে? p into C-1 plus 2 এই ভেরিয়েবল এই সবগুলো দিয়ে আমরা এই পুরা ফেজ এবং কম্পোনেন্টস সেগুলোকে আমরা ডিফাইন করতে পারবো। এর ভিতরে সব ধরনের ভেরিয়েবল আছে। যত ধরনের ভেরিয়েবল থাকতে পারে সবই আছে। টেম্পারেচার, প্রেশার, কম্পোজিশন, কনসেন্ট্রেশন, কনস্টিটিউয়েন্টস ইত্যাদি, আ কেমিক্যাল পটেনশিয়াল এভরিথিং সবকিছুর মধ্যে আছে। এখন কথা হলো সব থাকলে তো হবে না। আমাদের কাজ হলো যে ডিগ্রি অফ ফ্রিডম বের করা। তো যেই ভেরিয়েবল গুলো আগে থেকে ফিক্স, ভেরিয়েবল নামটা মানে ভ্যারি করে কিন্তু কিছু আছে ফিক্সড ভেরিয়েবল। আর কিছু আছে আপনার আর যেগুলোকে আমরা বলি হচ্ছে ই ইন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কিছুকে আমরা বলি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো টোটাল নাম্বার অফ ভেরিয়েবলের ভিতরে কিছু আছে ডিপেন্ডেন্ট বা ফিক্সড ভেরিয়েবল। আর কিছু আছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো ফিক্সড ভেরিয়েবল যদি বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি টোটাল ভেরিয়েবল থেকে বাদ দিয়ে দিই, তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল পেয়ে যাব। আমাদের কাজ হলো যে টোটাল ভেরিয়েবল থেকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে যে ভেরিয়েবল গুলার কোনো পরিবর্তন হবে না সেগুলাকে টোটাল ভেরিয়েবল থেকে বাদ দিয়ে দিব। তাহলে যে যেই ভেরিয়েবলটা আমরা পরিবর্তন করতে পারি সেই ভেরিয়েবলটা হবে আমাদের ডিগ্রি অফ ফ্রিডম। ঠিক আছে? তাহলে ডিগ্রি অফ ফ্রিডম কি? যে ভেরিয়েবল আমরা আমাদের ইচ্ছামত পরিবর্তন করতে পারি। তো টোটাল ভেরিয়েবলের ভিতরে ডিগ্রি অফ ফ্রিডম এর মতো যে পরিবর্তন করতে পারি সেই ভেরিয়েবল গুলো আছে। আবার যে ভেরিয়েবল গুলো কখনোই পরিবর্তন করতে পারবো না সেগুলো আছে। তো আমরা এখন এতক্ষণ ধরে যেটা বের করলাম সেটা হলো যে এই যে p সংখ্যক ফেজ, c সংখ্যক কম্পোনেন্ট নিয়ে যখন তারা কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে থাকবে, থাকা অবস্থায় তাদের টোটাল ভেরিয়েবল কত হবে? তাদের টোটাল ভেরিয়েবল হবে p into C-1 plus 2 এটা টোটাল ভেরিয়েবল। এই যে টোটাল ভেরিয়েবল আমরা পেলাম, এই টোটাল ভেরিয়েবল থেকে আমরা এখন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অর্থাৎ যেই ভেরিয়েবল গুলাকে আমরা বলছি ফিক্সড ভেরিয়েবল, যেই ভেরিয়েবলকে আমরা বলতেছি যে যেগুলোকে আমরা কোনোভাবেই চেঞ্জ করতে পারবো না সেগুলো বাদ দিয়ে দিই। তাহলে কিছু ভেরিয়েবল পাবো যেগুলো চেঞ্জ করতে পারি। আচ্ছা, তাহলে আমরা যে ভেরিয়েবল গুলো চেঞ্জ করতে পারবো না সেগুলো কি? সেগুলো হচ্ছে কম্পোনেন্ট অফ ফেজ। যেখানে p সংখ্যক ফেজ, c সংখ্যক কম্পোনেন্ট নিয়ে তারা হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে ফেজ ইকুইলিব্রিয়ামে আছে। কাজেই আমরা যদি p-1 সংখ্যক ফেজের তাদের কম্পোজিশন, কম্পোনেন্ট, কনস্টিটিউয়েন্ট সম্পর্কে জানতে পারি, তাহলেই কিন্তু আমরা তাদেরকে কমপ্লিটলি ডিফাইন করতে পারবো। সবগুলো ফেজের কম্পোজিশন আমাদের জানা লাগবে না। আমাদের লাগবে হচ্ছে p-1 সংখ্যক ফেজের কম্পোজিশন সম্পর্কে জানার জন্য। তো এই p-1 সংখ্যক ফেজ তাদের ভিতরে তাদের এই যে ফেজ আছে টোটাল p টা, তো তাদের ভিতর থেকে p-1 সংখ্যক ফেজের কম্পোজিশন, কনস্টিটিউশন সম্পর্কে আমরা জানলাম। এবং সবগুলো ফেজের ভিতরে যেহেতু c সংখ্যক কম্পোনেন্ট আছে, কাজেই তাদের কমপ্লিটলি ডিফাইন করার জন্য আমাদেরকে C সংখ্যক আ কম্পোনেন্ট দিয়ে গুণ করে দিতে হবে। C সংখ্যক কম্পোনেন্ট দিয়ে গুণ করে দিতে হবে। ঠিক আছে? তাহলে এই C সংখ্যক কম্পোনেন্ট দিয়ে যে গুণ করে দিলাম, কাদেরকে গুণ করে দিলাম? p-1 সংখ্যক ফেজকে গুণ করে দিলাম। এই যে গুণ করে দিলাম, এই গুণ করে দিলাম কি জন্য? যে যাতে আমি টোটাল ডিপেন্ডেন্ট ভেরিয়েবল পাই। তো এই জিনিসটা আসলে মূলত কি? মূলত আসলে কি? যে P সংখ্যক ফেজ যখন C সংখ্যক কম্পোনেন্ট নিয়ে পাশাপাশি থাকে, তার সাথে ২ যোগ করলে এটা আমরা পাই হচ্ছে টোটাল ভেরিয়েবল। ঠিক আছে? সব রকম ভেরিয়েবল এর মধ্যে আছে।
টোটাল ভ্যারিয়েবল এর মধ্যে পাই। এর মধ্যে কিছু এই টোটাল ভ্যারিয়েবলের প্রকৃত সংখ্যা জানার জন্য আমাদের সবগুলো কম্পোনেন্ট যেগুলো আছে সবগুলো কম্পোনেন্ট সম্পর্কে আমাদের জানার দরকার হয় না। আমরা c-1 সংখ্যক কম্পোনেন্ট সম্পর্কে জানলেই হয়। এজন্য আমরা এই সূত্রটাকে পরে একটু মডিফাই করছি। p * c-1 + 2 এটা করেছি টোটাল ভ্যারিয়েবল। টোটাল ভ্যারিয়েবলের মধ্যে কিছু আছে ফিক্সড ভ্যারিয়েবল, কিছু আছে যেটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বা ফিক্সড ভ্যারিয়েবল, কিছু আছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যেগুলোকে আমরা বলি হচ্ছে ফ্রিডম, ডিগ্রি অফ ফ্রিডম। তো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বের করতে হলে আমাদের এই সূত্রটাই ব্যবহার করতে হবে p * c+2। কিন্তু যেহেতু ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ভিতরে এই 2 টেম্পারেচার এবং প্রেসার থাকবে না। তাহলে থাকবে কি? থাকবে হচ্ছে p * c, থাকবে আসলে হচ্ছে p * c, p * c থাকবে। কিন্তু যেহেতু এখানে আমরা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল নিয়ে কাজ করতেছি, সুতরাং এটা এখানে আমাদের কম্পোনেন্ট c ফিক্স থাকবে। আর আমাদের p সংখ্যক ফেজ সম্পর্কে জানা লাগবে না। আমাদের p-1 সংখ্যক ফেজ সম্পর্কে জানলেই চলবে। p-1 সংখ্যক ফেজ সম্পর্কে জানলেই চলবে। তো এই জিনিসটা p-1 * c যেটা আমরা পেলাম, এইটাকেই আমরা বলতেছি হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তাহলে টোটাল ভ্যারিয়েবল পাইলাম এখান থেকে। আর 2 যেটা, যেহেতু ফিক্সড ভ্যারিয়েবল সেখানে টেম্পারেচার প্রেসার যেহেতু ফিক্সড না, সুতরাং এটা 2 টা থাকবে না, 2 টা অটোমেটিক্যালি বাদ হয়ে যাবে। থাকবে p * c। আর p সংখ্যক ফেজ সম্পর্কে আমাদের না জানলেও চলবে, যেহেতু ম্যাথমেটিক্স, সুতরাং আমাদের একটা ফেজ কম জানলেও চলবে। টোটাল ভ্যারিয়েবলের জন্য c-1 সংখ্যক কম্পোনেন্ট সম্পর্কে জানছি, আর ফিক্সড ভ্যারিয়েবলের জন্য p-1 সংখ্যক ফেজ সম্পর্কে জানবো। তো এই দুইটা থেকে আমরা কিভাবে ডিগ্রি অফ ফ্রিডম, তাহলে আমরা এই যে টোটাল ভ্যারিয়েবল যেটা পেলাম এটা, টোটাল ভ্যারিয়েবল এটা, এবং হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল পেলাম যেটা এটা, এই দুইটা ভ্যারিয়েবলকে যদি বাদ দিয়ে দিই একে অপর থেকে, তাহলে আমরা পেয়ে যাবো ডিগ্রি অফ ফ্রিডম। তাহলে আমরা সেটাই করব। সেটা করার জন্য কি করছি, টোটাল ভ্যারিয়েবল এখানে লেখা হয়েছে, টোটাল ভ্যারিয়েবল লেখা হয়েছে, সেখান থেকে আমরা বাদ দিয়ে দিছি, বিয়োগ করে দিছি হচ্ছে ফিক্সড ভ্যারিয়েবল বা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। বাদ দিয়ে দিলে আমরা পাইছি c-p+2। এভাবে করে আমরা ডিগ্রিজ অফ ফেজ রুল ডিরাইভ করতে পারি, এবং এটাই হচ্ছে আমাদের ফেজ রুল। এটাই হচ্ছে আমাদের ফেজ রুল। তো আমরা ফেজ রুল পেয়ে গেলাম। তো আমি জিনিসটাকে আরেকবার একটু রিপিট করি। ফেজ রুল জিনিসটাকে আরেকবার রিপিট করি। তো আমরা একটা সিস্টেমের কথা, একটা কেমিক্যাল ফেজ ইকুইলিব্রিয়ামের কথা চিন্তা করতেছি, যে এই ফেজ ইকুইলিব্রিয়ার ভিতরে আমাদের দুইটা জিনিস আছে। সেখানে আছে p সংখ্যক ফেজ আছে এবং c সংখ্যক কম্পোনেন্ট যুক্ত তারা। p সংখ্যক ফেজ এবং সেখানে c সংখ্যক কম্পোনেন্ট আছে। তো p সংখ্যক ফেজ, c সংখ্যক কম্পোনেন্ট নিয়ে তারা ফেজ ইকুইলিব্রিয়ামে আছে। এখন আমরা যদি এই পুরা সিস্টেমটার, এই যে সিস্টেম যেখানে p সংখ্যক ফেজ, c সংখ্যক কম্পোনেন্ট নিয়ে ইকুইলিব্রিয়ামে আছে, তাদের সম্পর্কে কমপ্লিটলি সবকিছু জানতে চাই, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে p * c+2 এই সূত্র ইউজ করব। এই সূত্র ইউজ করলে আমরা পুরি ওই সিস্টেম সম্পর্কে জানতে পারবো। এই সিস্টেমটা কমপ্লিটলি ডিফাইন হয়ে যাবে। তাহলে এখানে p * c+2 কেন লিখলাম? কারণ p হচ্ছে আমাদের ফেজ, নাম্বার অফ ফেজ হচ্ছে এইটা, টোটাল নাম্বার অফ কম্পোনেন্ট হচ্ছে এটা। তাহলে ফেজের সাথে কয়টা ফেজ এবং কম্পোনেন্ট গুণ হয়ে যাবে। এই 2 যেটা লিখলাম, এটা লিখলাম কেন? কারণ টেম্পারেচার এবং প্রেসার, এই দুইটা যে ভ্যারিয়েবল আছে, এই ভ্যারিয়েবলটা না থাকলে কোন একটা সিস্টেমে কোন একটা ফেজ থাকতে পারে না। মানে একটা সিস্টেমে একটা ফেজের যে অ্যাপিয়ারেন্স, সেই অ্যাপিয়ারেন্সটা ডিপেন্ড করে ওই সিস্টেমের টেম্পারেচার এবং প্রেসারের উপর। যেমন আগুনের মধ্যে প্লাস্টিকের কলম গলে যায়, তাহলে আগুনের মধ্যে কলমের ফেজ কি? লিকুইড ফেজ। আগুনের টেম্পারেচার প্রেসার ভিন্ন। রুম টেম্পারেচারে প্লাস্টিকের কলম সলিড অবস্থায় থাকে, তাহলে রুম টেম্পারেচারে কলমের ফেজ কি? সলিড। কেন? কারণ এই রুম টেম্পারেচার এবং প্রেসারের কারণে সে সলিড। তাহলে একটা পার্টিকুলার ফেজ that is appearing in front of us because of this temperature and this pressure, so we must incorporate these two variables to completely define any system. তাহলে এই সিস্টেমটা কমপ্লিটলি ডিফাইন করার জন্য আমাদের এগুলো লাগবে। এর মধ্যে আরো অনেক ধরনের ভ্যারিয়েবল থাকতে পারে। এজন্য এই দুইটাকে মিলিয়ে এই টোটাল জিনিসটাকে আমরা বলতেছি কি? এই টোটাল জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে টোটাল ভ্যারিয়েবল। এটাকে বলতেছি আমরা টোটাল ভ্যারিয়েবল। তো টোটাল ভ্যারিয়েবলের যেই ইকুয়েশনটাকে আমরা ম্যাথমেটিক্যালি একটু চেঞ্জ করব। কেন ম্যাথমেটিক্যালি চেঞ্জ করব? কারণ আমরা
অলরেডি বলেছি যে আমাদের সি সংখ্যক আমরা ১ম এ ধরে নিব যে পি সংখ্যক ফেজ তার মধ্যে সি সংখ্যক কম্পোনেন্ট তারা আছে এবং এই কম্পোনেন্টের সাপেক্ষে আমরা এই ফেজ গুলার ভেরিয়েবল নির্ণয় করব। পরবর্তীতে আমরা ফেজের সাপেক্ষে কম্পোনেন্ট সহকারে টোটাল সিস্টেমটাকে আমরা ডিফাইন করব। তো ১ম এ আমরা কি করতেছি? ফেজকে ঠিক রেখে কম্পোনেন্টের সাপেক্ষে টোটাল সিস্টেমটাকে ডিফাইন করতেছি। তো সেই ক্ষেত্রে আমরা টোটাল ভেরিয়েবলটাকে একটু ভিন্নভাবে লিখব। এই যে এই সূত্রটা ইউজ করব। কেন এই সূত্রটা ইউজ করলাম? কারণ আমরা ফে পেজ আ পি সংখ্যক ফেজ যখন যখন ইকুইলিব্রিয়াম এ থাকবে, প্রত্যেকটা ফেজের যখন ইকুইলিব্রিয়াম এ থাকবে তখন সবার যে কম্পোনেন্ট সে সমস্ত সবগুলো কম্পোনেন্টের কেমিক্যাল পটেনশিয়াল সেম হবে। কেমিক্যাল পটেনশিয়াল অফ A is equal to কেমিক্যাল পটেনশিয়াল অফ B is equal to কেমিক্যাল পটেনশিয়াল অফ C এরকম সবার কেমিক্যাল পটেনশিয়াল সমান হবে। তো যদি সবার কেমিক্যাল পটেনশিয়াল সমান হয় বা কাছাকাছি হয় তাহলে আমাদের ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের কেমিক্যাল পটেনশিয়াল জানার কোনো প্রয়োজন নেই। আমরা যদি একজনের কেমিক্যাল পটেনশিয়াল নাও জানি তাহলে বলতে পারবো যে ওর কেমিক্যাল পটেনশিয়াল সে হবে। কেন হবে? কারণ যদি ফেজ ইকুইলিব্রিয়াম যেতে হয় তাহলে সবার কেমিক্যাল পটেনশিয়াল সেম হইতে হবে। সবগুলো কম্পোনেন্টের কেমিক্যাল পটেনশিয়াল সেম হইতে হবে। তাহলে আমার যদি সি সংখ্যক কম্পোনেন্ট থাকে তাহলে একটা কম্পোনেন্ট সম্পর্কে আমাদের না জানলেও চলে। আর ম্যাথমেটিক্স এর কাজ হলো যত সহজে কাজ শেষ করা যায়। যেমন ওজন মাপার কথা বললাম, ৫ জনকে আলাদা, আলাদাভাবে মাপার দরকার নাই। টোটাল ওজন যদি জানি ৫০ কেজি তাহলে ৪ জনেরটা মাপলে ৫ নম্বরটা অটোমেটিক্যালি বেরিয়ে আসবে। ওকে? তো সেজন্য আমরা সবগুলো কম্পোনেন্টের কেমিক্যাল পটেনশিয়াল, কনস্টিটিউয়েন্টস, কনসেনট্রেশন, কম্পোজিশন এভরিথিং আমরা কোনো কিছু সবগুলোরটা জানবো না, একটা কম সংখ্যক জানবো। তাহলে আমরা C-1 সংখ্যক কম্পোনেন্টটা জানবো। তো এই সূত্রটা তখন হয়ে যাবে P into C-1 plus 2 তাহলে এটা কি হলো? যে P P সংখ্যক ফেজকে আমরা ধরে নিলাম তারা হচ্ছে পরস্পরের সাথে ফেজ ইকুইলিব্রিয়াম আছে তাদের ভিতরে C কম্পোনেন্ট আছে। এবার ধরেন যে C কম্পোনেন্ট যুক্ত সি কম্পোনেন্ট যুক্ত ফেজ গুলা এটাকে আমরা বলছি টোটাল ভেরিয়েবল। এবার যদি ফেজ ফেজের ভিতরে কম্পোনেন্ট গুলার কম্পোজিশন ইত্যাদি, ইত্যাদি সেগুলো জানলাম। এখন আমরা জানবো যে যখন পাশাপাশি থাকে তখন এই ফেজ গুলা পাশাপাশি থাকার জন্য কোন জিনিসগুলো আমাদের মাস্ট মেইনটেইন করতে হবে। যেমন বরফ আর পানি পাশাপাশি থাকবে, বাষ্প আর লিকুইড পানি পাশাপাশি থাকবে। তো ২ টা ফেজ পাশাপাশি থাকতে হলে কিছু জিনিস আছে সেগুলো মাস্ট মেইনটেইন করতে হবে। তো সেইখানে সে এরকম অবস্থায় টেম্পারেচার এবং প্রেশার আগে থেকে বাদ হয়ে যাবে। কারণ হচ্ছে যখন এরকম একটা ফিক্সড ভেরিয়েবল আসে, ফিক্সড ভেরিয়েবল আসলে তখন আমাদের সবকিছু ফিক্সড হয়ে যায়। যেমন ধরেন যে পানি, পানির বাষ্প আর বরফ যখন ৩ টা যখন এক জায়গায় থাকে সেখানে আমাদের টেম্পারেচার প্রেশার এর কোনো ভ্যারি হবে না। 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার মেইনটেইন করতে হবে আর হচ্ছে 0.001 অ্যাটমসফেরিক প্রেশার মেইনটেইন করতে হবে। তো কাজেই এখানে টেম্পারেচার প্রেশার এর কোনো ভ্যারি হবে না। তো এরকম যখন ফেজ গুলো ইকুইলিব্রিয়াম এ থাকবে, ইকুইলিব্রিয়াম এ যখন ফেজ গুলো থাকবে, যখন এই ইকুইলিব্রিয়ামটাকে ফেজের সাপেক্ষে নির্ণয় করতেছি আমরা। আগে ছিল হচ্ছে কি ফেজকে ঠিক রেখে কম্পোনেন্টকে ভ্যারি করছিলাম। এখন কম্পোনেন্টকে ঠিক রেখে ফেজকে যখন ভ্যারি করতে চাচ্ছি, তখন আমাদের ভ্যারি করতে গেলেও এখানে ভেরিয়েবল হিসেবে টেম্পারেচার প্রেশার থাকবে না। ভ্যারি করতে গেলেও ভেরিয়েবল হিসেবে টেম্পারেচার প্রেশার থাকবে না। সুতরাং এখানে +2 আগে থেকেই বাদ। +2 আগে থেকে বাদ হয়ে গেল। +2 বাদ হয়ে যাওয়ার পরে এখন আমাদের কি সবগুলো ফেজ সম্পর্কে জানতে হবে? না। সবগুলো ফেজ সম্পর্কে জানতে হবে না। আমরা যদি P-1 সংখ্যক ফেজ সম্পর্কে জানি তাহলেই হবে। তাহলে এই সূত্রে ২ আগে থেকে বাদ হয়ে গেল। C কম্পোনেন্ট আকারে থাকলো। আর P-1 হলো তার ফেজের সংখ্যা। তো এটাকে আমরা বলছি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে আমরা পেলাম হচ্ছে টোটাল ভেরিয়েবল। সেখান থেকে পেলাম ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কেন বললাম? কারণ হচ্ছে যে এই ভেরিয়েবলটা কখনো চেঞ্জ হবে না। ফিক্সড ভেরিয়েবল। এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা ফিক্সড ভেরিয়েবল কখনো চেঞ্জ হবে না। তো যেটা কখনো চেঞ্জ হবে না সেটা থেকে যদি সব ভেরিয়েবল বাদ দিয়ে দিই তাহলে কিছু পাবো যেগুলো চেঞ্জ হবে। যেগুলো চেঞ্জ হবে সেগুলোই তো আমাদের ডিগ্রি অফ ফ্রিডম। তাহলে এই টোটাল ভেরিয়েবল থেকে ফিক্সড ভেরিয়েবল গুলো বাদ দিলে আমরা ডিগ্রি অফ ফ্রিডম পাই। তো এই ছিল হচ্ছে ফেজগুলোর ডেরিভেশন। যদি কঠিন মনে হয় তাহলে ঠিক আছে বাদ দিয়ে দিতে পারেন। কোন সমস্যা নাই। চাইলে সরাসরি ক্লাসে আমরা এই বিষয়ে আমরা আরো কথা বলতে পারবো। সবাইকে ধন্যবাদ ক্লাসে অংশগ্রহণ করার জন্য। থ্যাংকস টু অল ফর জয়েনিং দ্য ক্লাস। হ্যাভ a নাইস ডে।